কিন্তু এমন নিশ্চিত পরিকল্পনা করেও লাভটা কী হলো? পাখিকে তো সে ওই অবধি নিতেই পারছে না। রাত তখন কটা আমজাদ জানে না। ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্তি আর অস্থিরতা নিয়েই বারবার লঞ্চের সামনে পেছনে পায়চারি করছিল সে। আর ঠিক সেই মুহূর্তেই কার্নিশের ওই জায়গাটা হঠাৎ ফাঁকা দেখতে পেল। রাত গভীর হওয়ায় ডেকের মানুষজনও ততক্ষণে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। এখনই সুযোগ। আমজাদ খদিজার কাছে এসে বলল, এখানে তো দুর্গন্ধে টেকা যাইতেছে না। কিসের দুর্গন্ধ? এই যে তোমার ওই প্লাস্টিকের বালতি ভর্তি তার হাগামুতা। আশপাশের লোকজনও তো আজে বাজে কথা বলতেছে। লঞ্চে কি বাথরুম টাথরুম নাই? এইখানেই কেন তার সব সারতে হইব? দুর্গন্ধ তো হওয়ার কথা না। আমি তো লঞ্চের পিছনে নিয়ে গিয়া বালতি পরিষ্কার করে আনছি। কিসের কি পরিষ্কার করছো? তোমার নাক বন্ধ, এজন্য কিছু টের পাইতেছো না? শোনো, এবার চাপ উঠলে আমারে বলবা, আমি তারে লঞ্চের পিছনে নিয়ে যাব। এই অবস্থায় তারে নিবা কেমনে? তার তো হুঁশই নাই। সেটা আমি দেখব, তোমারও তো চিন্তা করণ লাগবো না। এবার ধমকে উঠল আমজাদ। খদিজা কথা বলল না, তবে আমজাদের অস্থিরতা তার নজর এড়ায়নি। সে কি কোনো কারণে বিচলিত? বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না তার। আমজাদ বলল, সে কি দাঁড়াইতেও পারবো না? না। তো তাইলে ঢাকায় গিয়া কি তারে লঞ্চ থিকা কোলে কইরা নামাবো নাকি? কোলে না হলেও খাটে কইরা নামান লাগবো। কিন্তু লঞ্চে খাট আছে কিনা কে জানে? কেমন নির্লিপ্ত গলায় বলল খদিজা। কথাটা শুনে চমকে গেল আমজাদ। সে বলল, মানে খাটে করে নামান লাগবো মানে? কাল সকাল পর্যন্ত সে টিকবো বইলা তো মনে হয় না। তার অবস্থা বিশেষ ভালো না। কি বলো? অবস্থা ভালো না। এই কথা অপ্রত্যাশিত প্রাপ্তির আনন্দে যেন আশাবাদী হয়ে উঠল আমজাদ। যদি সত্যি সত্যি পাখির অবস্থা অত নাজুকই হয়, তাহলে আর এত কষ্ট করে তাকে খুন করার কী দরকার? স্বাভাবিক মৃত্যু হলে সব দিক থেকে নিরাপদ। নিজের মধ্যেও তখন কোনো অস্বস্তি কাজ করবে না। তেমনি উটকো বিপদের আশঙ্কাও থাকবে না। একদম ঝাড়া হাত পা। যাকে বলে মাছও ধরা পড়বে, আবার পানিতেও হাত ভিজবে না। সে খদিজার কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে বসল। তারপর বলল, কি কও তুমি? এত খারাপ অবস্থা? মনে হয় না ঢাকা নেওয়া পর্যন্ত টিকবে। তুমি কেমনে বুঝলা? তুমি কি ডাক্তার? যা মনে হইল তাই বলতেছি। জীবনে তো আর কম পোয়াতি মাইয়া দেখি নাই। এই অবস্থা থেকে বাইচা ফেরার আশা শূন্য। আমজাদের মনে হলো তার মাথা থেকে কয়েকশো মণ ওজনের ভার নেমে গেল। সন্ধ্যা থেকে সে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে এসে গিয়েছে। তা কাউকে বোঝানো যাবে না। প্রতিটি মুহূর্ত দমবন্ধ লাগছিল তার। মনে হচ্ছিল একটা দরজা জানালাবিহীন ঘরে বন্দি সে। তবে সেই অবস্থা থেকে এখন মুক্তি মিলেছে। নির্ভার ও নিশ্চিন্ত লাগছে। কিন্তু সময় যত করাচ্ছিল, ততই অন্য একটা চিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছিল। খদিজা তো এমন বড় কোনো ডাক্তার বা কবিরাজ নয় যে সে যা বলছে তাই ঘটবে। যদি অমন কিছু না হয়, পাখি যদি আবার সুস্থ হয়ে যায়। এই চিন্তা বাকি পথটুকু আবার দুশ্চিন্তাগ্রস্ত করে রাখলো আমজাদকে। সদরঘাটে লঞ্চ ভিড়ল ভোর 6টায়। কিন্তু এই সাত সকালেই চারপাশে তুমুল কোলাহল। কুলি মাছি থেকে শুরু করে কলা পাউরুটি বিক্রির হকার অবধি যেন মৌমাছির মতো একযোগে ছুটে এলো। তারপর ছেঁকে ধরল যাত্রীদের। তবে তা সামান্য সময়ের জন্যই, কারণ একটা পুরো রাত লঞ্চের এই বন্দি জায়গায় কাটিয়ে হাঁপিয়ে উঠেছিল যাত্রীরা। ফলে পল্টুনে ঢং ঢং শব্দে লঞ্চের মাথা ঠোকার সঙ্গে সঙ্গেই তারা বের হওয়ার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে ফাঁকাও হয়ে গেল লঞ্চ। রাতের তিল ঠাঁই আর নাহিরে ডেকে ভোরের আলোয় কেবল বসে রইল আমজাদরা তিনজন। খদিজা বলল, পাখিরে নামাইতে হইব। কিন্তু খাট পাবো কই এখানে? খাট কিসের জন্য? তুমি না বললা সদরঘাট পর্যন্ত টিকবো না সে, খাটে করে নামাইতে হইব? কিন্তু টিকা তো কেসে, এখনো নিঃশ্বাস আছে। তো এখন কি করবা? কি করবা মানে? তারা ডাক্তার দেখাইতে হইব না? আর ডাক্তার দেখানোর জন্য আগে তো লঞ্চ থেকে নামতে হইব। ডাক্তার দেখাবো কেমনে? আমি কি ডাক্তার চিনি? হাসপাতাল চিনি? না চিনে নিয়ে আসছো কেন? এই কথায় থমকে গেল আমজাদ। খদিজা বলল, নিজের বউরে ডাক্তার দেখাইতে আনছো আর হাসপাতালের খোঁজ জানো না? এটা কেমন কথা?